So, hello students, আমি সুপর্ণা দি ফ্রম কনসেপ্ট চেসার। আজকে আমরা শুরু করব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের অর্থাৎ জীব জগতের শ্রেণীবিন্যাসের সেকেন্ড লেকচার। সো ফার্স্ট লেকচারে আমরা কি দেখেছিলাম, মনেরা সম্পর্কে পড়েছিলাম, বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া রয়েছে আর কি ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা জেনেছিলাম, যে প্রাচীনতম ব্যাকটেরিয়া, তাছাড়াও তাদের যে জনন পদ্ধতি সম্পর্কে আমরা জেনেছি, তাদের পুষ্টি প্রক্রিয়া সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা শুরু করব সেকেন্ড লেকচারে, যেখানে আমরা প্রোটিস্টা, ফাঞ্জাই এগুলো সম্পর্কে পড়ব। তো এগুলো আমরা জানবো যে কি কি হচ্ছে এই রাজ্যের মধ্যে, এই রাজ্যগুলির মধ্যে। তো চলো শুরু করা যাক আজকের লেকচারে কি কি রয়েছে। তো ফার্স্ট আমরা জানবো প্রোটিস্টা আর ফাঞ্জাই সম্পর্কে। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের ছত্রাক রয়েছে, বিভিন্ন ধরনের যে জীবেরা রয়েছে, এই সব জীবগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকের ফার্স্ট টপিক হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা সম্পর্কে আমরা জেনেছি যে মনেরার পরবর্তী যে রাজ্য, অর্থাৎ মনেরার পরে যে কিংডমটা আসে ওটা হলো প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টা বলতে যদি জানা যায় যে মনেরার থেকে নিশ্চয়ই উন্নত, অর্থাৎ মনেরা যেরকম আমরা জানি প্রোক্যারিওটিক সেল রয়েছে, প্রোক্যারিওটিক নিউক্লিয়াস রয়েছে, এখানে প্রোটিস্টাতে কি রয়েছে, ইউক্যারিওটিক নিউক্লিয়াস। এদের পুষ্টি প্রক্রিয়া হোক বা এদের সেল স্ট্রাকচারের গঠন হোক, সেগুলো সমস্ত কিছু মনেরাদের থেকে উন্নত। তো প্রথমেই বলা হয়েছে যে প্রোটিস্টা শব্দটি এসেছে প্রোটিস্ট শব্দ থেকে, যার অর্থ কি সবার প্রথম বা আদিম। তাহলে এটা মনে রাখতে হবে যে প্রোটিস্টা যে প্রথম কোথা থেকে এলো, যে প্রোটিস্টোস থেকে। এরপর আবিষ্কারক হচ্ছেন আর্নস্ট হেকেল, যিনি প্রথম প্রোটিস্টার ধারণা দিয়েছিলেন কত সালে, 1866-তে। এরপরে আমরা জানবো যে প্রোটিস্টা হয় কেমন, প্রোটিস্টা আসলে কি। যে আমরা জানি যে কি প্রোটিস্টা হচ্ছে মনেরার থেকে তো উন্নত। এবারে এই যে জীবগুলি রয়েছে যেগুলো প্রোটিস্টার মধ্যে, এগুলি সাধারণত একটা সেল থেকে, অর্থাৎ এককোষী হতে পারে, মাল্টি সেলুলার হতে পারে অর্থাৎ বহুকোষীয় হতে পারে, কিন্তু এদের কলাতন্ত্র থাকে না, বা বলা যায় যে কখনো এদের কলাতন্ত্র গঠন করে না। কোষগুলো কিরকম না, কোষগুলো হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির। এরপরে বলেছে যে অভিব্যক্তির ফলে এরা কি করে, এই রাজ্যের অন্তর্ভুক্ত যে জীব রয়েছে সেগুলো কি করে, এই যে জীবগুলো ইউক্যারিওটিক জীব, যারা মনেরা বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ এবং উন্নত যে ইউক্যারিওটিক জীবেদের মধ্যে সংযোগ স্থাপন করে। অর্থাৎ এই যে প্রোটিস্টার মধ্যে কিছু জীব রয়েছে যেগুলো হচ্ছে বলা যায় যে মনেরার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ আদি নিউক্লিয়াস যাদের আছে। আবার বলা যায় যে উন্নত নিউক্লিয়াস যাদের রয়েছে, অর্থাৎ ফাঞ্জাই, অ্যানিমেলিয়া, প্ল্যান্টে। তো এই সমস্ত যে জীবেদের, এই সমস্ত শ্রেণীর যে জীবেদের সঙ্গেও একটা কমিউনিকেশন, অর্থাৎ একটা বন্ড বা কনজুগেশন স্থাপন করে। তো কিছু বৈশিষ্ট্য এই জীবেদের মধ্যে, যে কিছু বৈশিষ্ট্য আদিম প্রকৃতির অর্থাৎ মনেরার মতো, আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তুমি দেখতে পাবে যে সেগুলো অন্যান্য যে কিংডম রয়েছে যাদের ইউক্যারিওটিক সেলুলার, তো তাদের মতো কিছুটা। তো এগুলোকে খোঁজ পাওয়া গেছে কবে, 2.1 বিলিয়ন বছর আগে প্রোটিস্টার খোঁজ পাওয়া গেছে। তো এই রাজ্যের যে অন্তর্ভুক্ত কিছু জীব রয়েছে সেইগুলো হচ্ছে, সেগুলোর যে আনুমানিক যে সংখ্যাটা সেটা বলছে যে 60,000। তাহলে কিছু জীব রয়েছে যেগুলো এখন খুঁজে পাওয়া গেছে, অর্থাৎ এগুলোকে গবেষণা করে বের করা হয়েছে যে এই জীবগুলোকে প্রোটিস্টার মধ্যে রাখা হয়েছে। আবার অনেক জীব রয়েছে যেগুলোকে এখনো পর্যন্ত ক্লাসিফাই করা, অর্থাৎ তাদের শ্রেণীবিন্যাস করা যায়নি। তো এরপর আমরা পড়ব যে প্রোটিস্টার সাধারণ কিছু বৈশিষ্ট্য।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনেরা থেকে যেহেতু উন্নত, তাহলে এরা থাকে কোথায়, মানে এদের বসবাসটা কোথায়? তাহলে এরা থাকে সাধারণত জলজ বা আর্দ্র পরিবেশ, অর্থাৎ স্যাঁতস্যাঁতে জায়গায়, অন্ধকারময় জায়গায় এরা থাকতে পছন্দ করে। এবারে আমরা যেহেতু জলে থাকে, তাহলে আমরা জানি যে জলের মধ্যে আমরা কি দেখতে পাই, প্লাঙ্কটন দেখতে পাই। তাহলে ঠিক আছে, তো বেশিরভাগ প্রোটিস্ট কি, যে প্লাঙ্কটন রূপে অবস্থান করে। আবার কিছু প্রোটিস্ট রয়েছে যারা কি করে না, জীবে পরজীবী হিসাবে অন্য কোনো প্রাণীদের দেহে বাসা বাঁধে। তো এগুলো পরজীবী হিসাবে থাকে, যেমন বলেছে যে অ্যান্টামিবা থাকতে পারে, প্লাজমোডিয়াম, আমরা তো জানি ম্যালেরিয়া রোগের যে জীবাণু রয়েছে, অর্থাৎ এরা এই সমস্ত যে প্রোটিস্ট, এটা আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্রোটিস্টার মধ্যে পড়ে। তো এইগুলো কোথায় থাকতে পারে, এগুলো হচ্ছে তাদের বাসস্থানের মধ্যে পড়ে, যে এইগুলো এরা এখানে থাকে। নেক্সট আমরা পড়বো ক্ষণপথ, ফ্ল্যাজেলা আর সিলিয়ার মধ্যে পার্থক্য। তাহলে আমরা অর্থাৎ এই যে প্রোটিস্টা রাজ্যের যে জীব রয়েছে, এদের গমনাঙ্গ সম্পর্কে, অর্থাৎ গমনের যে পদ্ধতি রয়েছে, কিভাবে এরা গমন করে সেই সম্পর্কে পড়বো। তো মূলত এরা তিন ভাগে গমন করতে পারে। একটা হচ্ছে ক্ষণপথের সঙ্গে, অর্থাৎ সিউডোপোডিয়ার সাহায্যে, সেকেন্ড হচ্ছে ফ্ল্যাজেলার সাহায্যে, আর থার্ড হচ্ছে সিলিয়ার সাহায্যে। তাহলে বিভিন্ন যে প্রজাতির যে জীব রয়েছে, তো যেগুলো প্রোটিস্টার মধ্যে পড়ে, তো সেগুলো কি করে, এই ক্ষণপথ, ফ্ল্যাজেলা এবং সিলিয়ার মাধ্যমে গমনে করে। তো প্রথমে বলছে যে কি হয়, যে ক্ষণপদ আমরা জানি যে অ্যামিবার ক্ষণপদ আমরা দেখতে পাই। তো এখানে কি হচ্ছে, যে দেহকোষের যে প্রোটোপ্লাজম রয়েছে, তার প্লাজমা যে মেমব্রেন দ্বারা আবৃত হয়ে কিছু আঙ্গুলের মতো আমরা প্রবর্ধক দেখতে পাই, সেগুলোর সাহায্যে কি করে, গমন করে, এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এরা কি করে, খাদ্য গ্রহণে সহায়তা করে। এই ধরনের উপাঙ্গকে আমরা বলবো সিউডোপোডিয়া। তাহলে আমরা যদি অ্যামিবার যদি দেখি কি রকম গমন করে, তো এটা হচ্ছে সিউডোপোডিয়া। তো সিউডোপোডিয়ার মাধ্যমে এরা কি করে, চলনের সাহায্যে করে। নেক্সট তাহলে আমরা জানবো যে ফ্ল্যাজেলা কি। ফ্ল্যাজেলা হচ্ছে কোষ থেকে, দেখো চাবুকের মতো আমরা জানি যে ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়, ইউগ্লিনাতে আমরা জানি যে ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়। তো এটা কিরকম, দেখো একটা চাবুকের মতো দেখতে, লম্বা সরু সুতোর মতো একটা দীর্ঘ একটা উপাঙ্গ, যেটা কি করে, গমনে সাহায্য করে, তাকে আমরা বলছি ফ্ল্যাজেলা। এবারে একে তাকে আবার ফ্ল্যাজেলামও বলছে, যে ফ্ল্যাজেলা, সিঙ্গুলার ফ্ল্যাজেলা। এরপরে নেক্সট পড়বো সিলিয়া। সিলিয়া কি, কোষ থেকে অসংখ্য যে সূত্রাকার উপাঙ্গ, এটা একটা প্যারামোসিয়াম। তো প্যারামোসিয়ামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ধরনের সিলিয়া রয়েছে। এই সিলিয়ার মাধ্যমে কি করে, এগুলো ছন্দবদ্ধভাবে অবস্থান করে, এগুলো কি করে, গমনের ছন্দবদ্ধভাবে আঘাত করে কোষের গমনে সাহায্য করে, তাকে আমরা বলছি সিলিয়া। তো এগুলো চলার সময় কি হয়, যে এইগুলো আন্দোলিত হয় এবং আন্দোলনের মাধ্যমে সিলিয়ার দাঁড় হয়ে এগিয়ে যায়। তো গঠন কি, এগুলো টিউবিলিন জাতীয় প্রোটিন এখানে দেখা যায় না, অর্থাৎ অ্যাবসেন্ট থাকে। তবে প্রোফিলিন, আলফা অ্যাক্টিন, জেলসোলিন প্রোটিন অ্যামিবয়েড চলন নিয়ন্ত্রণ করে। তাহলে টিবিউলিন প্রোটিন এখানে দেখতে পাবে না, তার বদলে কিছু প্রোটিন রয়েছে যেগুলো কি করে, অ্যামিবয়েড চলন নিয়ন্ত্রণ করছে। এরপরে বলেছে যে ফ্ল্যাজেলার প্রস্থচ্ছেদে মাইক্রোটিউবিল, অর্থাৎ অনুনালিকার সংগঠন। তো এখানে কি হচ্ছে, যে ফ্ল্যাজেলার যে একটা প্রোটোপ্লাজমিক একটা যে আবরণ থাকছে, ওই আবরণের কি হয়, যে একটা আবরণের মধ্যে অক্ষীয় তন্তু থাকে। এটা যদি একটা অক্ষীয় তন্তু ধরা হয়, তো এখানে কি হচ্ছে, যে ওই যে ফ্ল্যাজেলার এটা হচ্ছে পরিধি বরাবর, এই যে সাইড গুলোতে ওই যে তন্তুগুলো কি 9টা করে
অবস্থান করে। আর ভেতরে অর্থাৎ কেন্দ্রে এই যেটা ইয়েলো কালি দিয়ে করেছি, তো এখানে কি হয়, দুটো করে থাকে, দুটো করে মাইক্রোটিউবিল বা অনুনালিকা গুলো আমরা দেখতে পাবো। সো এইগুলোকে আমরা বলছি 9:2 অর্গানাইজেশন, যেগুলো কি করে যে যখন ফ্ল্যাজেলাটা চাবুকের মতো আঘাত করে তার বস্তুটি অর্থাৎ বস্তু বলছি কোষের গমনে সহায়তা করে। যেমন হচ্ছে ইউগ্লিনাতে আমরা দেখতে পাবো। তো আর একবার যদি বলি যে 9:2 সংগঠন কি, যে প্রতিটি ফ্ল্যাজেলামের বাইরে অর্থাৎ এটা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তাহলে এরকম একটা বডি দেখতে পাওয়া যাবে। তো এর বাইরে কি থাকে, যে প্রোটোপ্লাজমিক একটা আবরণ অর্থাৎ সিট থাকে। তো আর ভেতরের দিকে কি থাকে, অ্যাক্সিয়াল ফিলামেন্ট থাকে। তো এখানে কি হচ্ছে যে ইউক্যারিওটিক প্রকৃতির হওয়ার জন্য ফ্ল্যাজেলার বাইরের দিকে কি থাকে, 9টি মাইক্রোটিউবিল, আর ভেতরের দিকে থাকে 2টো। তো এই নিয়ে হচ্ছে 9:2 অর্গানাইজেশন। সো এটা বুঝতে পারলে। এবারে নেক্সট আমরা পড়বো সিলিয়া। সিলিয়াতেও এরকম একই ব্যাপার, যে কেন্দ্রের দিকে 2টো আর বাইরের দিকে পরিধি বরাবর থাকে 9টা মাইক্রোটিউবিল। তো এরকম সিলিয়ার মতোই ফ্ল্যাজেলার মতোই আমরা সিলিয়াতেও এই রূপ সংগঠন আমরা দেখতে পাবো। দেন এদের কাজ কি, ঘনপথ শুধু গমনাঙ্গেই নয়, অর্থাৎ গমনে সহায়তা করে না, কি করে ফ্যাগোসাইটোসিস যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে এরা কি করে, খাদ্য গ্রহণেও সহায়তা করে। ফ্ল্যাজেলা কি করে, ফ্ল্যাজেলাও একই রকম শুধু গমনাঙ্গ রূপে কাজ করে। আর সিলিয়াও এই একত্রিত ভাবে কি হয়, যে এখানে সিলিয়ার আন্দোলনে অর্থাৎ প্যারামোসিয়ামের গমন আমরা দেখতে পাই। অসংখ্য দাঁত টেনে এইভাবে প্যারামোসিয়াম গমন করতে থাকে। এবারে নেক্সট আমরা পড়বো যে পুষ্টি প্রক্রিয়া। তাহলে আমরা জানি যে কোন একটা জীব বেঁচে থাকতে গেলে সে হচ্ছে পরিবেশ থেকে অর্থাৎ আমাদের এই যে জীব জগৎ থেকে বিভিন্ন ধরনের পুষ্টি প্রক্রিয়া নিয়ে বেঁচে থাকে, অর্থাৎ বিভিন্ন ভাবে বেঁচে থাকার জন্য যে পুষ্টি প্রক্রিয়াগুলো সংগ্রহ করে সেগুলো হচ্ছে হলোফাইটিক, হলোজোয়িক, মৃতজীবী, পরজীবী আর মিথজীবী। ফার্স্টে আমরা পড়বো যে হলোফাইটিক। এরা কি করে, কিছু প্রোটিস্টা কি করে, ক্লোরোফিলের সাহায্যে কি করে, যে সূর্যালোক অর্থাৎ সানলাইটকে কাজে লাগিয়ে CO2 H2O সংযুক্ত করে শর্করা জাতীয় কিছু খাদ্য তৈরি করে। যেমন ইউগ্লিনা, পেরিডিনিয়াম, এরা কি করে, যে সানলাইটকে সরাসরি কাজে লাগিয়ে সেখান থেকে এরা যে যার মতো পুষ্টি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটা বেসিক্যালি বলা যায় যে স্বভোজী জীবেদের পুষ্টি প্রক্রিয়া। এরপরে আমরা পড়বো হলোজোয়িক। হলোজোয়িক কি, যে এই প্রক্রিয়ায় কি হয়, যে জীবকোষের ভেতরে যে সমস্ত খাদ্যবস্তু বা আণুবীক্ষণিক জীবকে গ্রহণ করে, তো কিছু জীব রয়েছে যেমন অ্যামিবা, প্যারামোসিয়াম, এরা কি করে, যে খাদ্যবস্তু হিসাবে কিছু জীবকে বা আণুবীক্ষণিক জীবকে গ্রহণ করে অর্থাৎ পরিপাক করার মাধ্যমে নিজেরা কি করে, এইভাবে পুষ্টি প্রক্রিয়া ঘটায়। এককোষী এরা সমস্ত কি করে, তাই এই যে পুষ্টি প্রক্রিয়াকে আমরা বলছি ইন্টারসেলুলার প্রকৃতির হয়, অর্থাৎ ইন্টারসেলুলার নিউট্রিশন। তারপরে আমরা পড়বো মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক। মৃতজীবী কি, মানে কিছু প্রোটিস্টা রয়েছে যারা কি করে, মৃত যে আশেপাশে কিছু যে প্রাণী যারা পচে গেলে অর্থাৎ মরা পচা বস্তু থেকে বা এরা কি করে, পুষ্টি রস অর্থাৎ নিউট্রিয়েন্টস গুলো সংগ্রহ করে, সেগুলোকে আমরা বলছি মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক। তো যেমন ফাইসেরাম কি করে, মৃত জীবদের কাছ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে। এরপরে আমরা পড়বো পরজীবী বা প্যারাসাইটিক। আমরা জানি যে কিছু জীব রয়েছে যেগুলো হচ্ছে পরজীবী প্রকৃতির। ওরা কি করে, যে কোনো একটা প্রাণীর দেহে বসবাস করে এবং সেখান থেকে সমস্ত তার বিপাকীয় কার্যগুলো সম্পাদন করে, নিউট্রিয়েন্ট সংগ্রহ করে, বেঁচে থাকে সেই পোষক কোষের ওপর ভর করে। তো আমরা তাকে বলবো পরজীবী। যেমন এখানে বলেছে কি, যে এককোষী জীব পোষক দেহে
আশ্রয় লাভ করে এবং হোস্টের দেহ অর্থাৎ পোষকের দেহ থেকে খাদ্য উপাদানগুলো অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো এরা সংগ্রহ করে বেঁচে থাকে। তাকে আমরা বলছি পরজীবী বা প্যারাসাইটিক। যেরকম এখানে বলা হয়েছে অ্যান্টামিউবা কি করে, অর্থাৎ এরা হলো আমাশয় রোগের সৃষ্টিকারী জীবাণু। তো এরা কি করে, এইভাবে বিভিন্ন ধরনের পরজীবীগুলো নানা রোগ সৃষ্টি করে। আর প্লাজমোডিয়াম যেমন ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে মানুষের দেহে, এরা বাসা বাঁধে এবং সেখান থেকে এরা বিভিন্ন ধরনের ডিজিজ কজ করে। এরপরে আমরা পড়বো মিথজীবী অর্থাৎ সিম্বায়োটিক। মিথজীবী মানে হচ্ছে দুটো জীবীদের মধ্যে যে কোঅপারেশন মানে সহ অবস্থান। তাহলে কি হয় যে বিভিন্ন ধরনের প্রোটিস্টা রয়েছে যারা কি করে, একটি জীব অন্য একটি জীবের সঙ্গে সহ অবস্থানের মাধ্যমে পুষ্টিগত দিক থেকে এটা দুটো জীবই লাভবান হয়। কারণ দুটো জীবের মধ্যে সহযোগিতা হচ্ছে একে অপরকে, যেমন তুমি আর তোমার বন্ধু হয়তো দুজন কিছু কিনলে বা দুজন হয়তো হাফ টাকা দিয়ে কিছু কিনলে, যেরকম দুজন কোঅপারেট করলে অর্থাৎ কম্বাইন করে জিনিসগুলো কিনলে, সেরকমই এখানে দুটো জীব কি করে তাদের নিজেদের মধ্যে কোঅপারেশন অর্থাৎ সহাবস্থান করে। যেমন হচ্ছে উই পোকার অন্ত্রে টাইকোনাইফার নামের এক ধরনের কি করে জুফ্ল্যাজেলেট আশ্রয় লাভ করে। উই পোকা কি করে, কাঠ জাতীয় কিছু যে পদার্থ রয়েছে ওগুলোকে খেয়ে সেই অণুজীবকে কি করে সেলুলোজে বিশ্লিষ্ট করে। ওখান থেকে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ উৎপন্ন করে, যা উই পোকা এবং প্রোটিস্ট দুজনই বেঁচে থাকে এই প্রক্রিয়ার মাধ্যমে। একে আমরা বলছি সিম্বায়োটিক বা মিথজীবিতা। আরো একটা রয়েছে যেটা আমরা না জানলেও চলবে, মোটামুটি হচ্ছে এইগুলো হচ্ছে পাঁচটা হচ্ছে ইম্পর্টেন্ট। মিক্সোট্রপিকও রয়েছে যেগুলো কি করে যে বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ গুলো সংগ্রহ করে এরা এই পুষ্টি প্রক্রিয়াতে চলে। যেমন ইউগ্লিনা কি করে ক্লোরোফিল হয়, হলোফাইটিক পুষ্টি সম্পূর্ণ করে মৃতজীবী রূপেও বসবাস করতে পারে, যেটাকে আমরা মিক্সোট্রপিক নিউট্রিয়েন্টস বলছি। তো এই ছিল পাঁচ প্রকার পুষ্টি প্রক্রিয়া। তো এগুলো একটু মনে রাখতে হবে যে এখান থেকে কোশ্চেন আসতেই পারে। তো এগুলো বুঝতে পারলে নেক্সট আমরা পড়বো এরপরে আমরা পড়বো প্রোটিস্টার জনন সম্পর্কে অর্থাৎ রিপ্রোডাকশন অফ প্রোটিস্টা। এবারে আমরা জানি যে প্রোটিস্টা অর্থাৎ যে কোনো জীবেরই জননকে আমরা দুটি ভাগে ভাগ করবো, একটা হচ্ছে এসেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ অযৌন জনন, আর একটা সেক্সুয়ালি রিপ্রোডাকশন অর্থাৎ যৌন জনন। তাহলে অযৌন জননকে আমরা চারটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বিভাজন, প্লাজমোটমি, রেণু উৎপাদন আর অক্সরেণু। আর যৌন জননকে আমরা তিন ভাগে ভাগ করছি, সিনোগ্যামি, সংশ্লেষ, অটোগ্যামি। সিনোগ্যামিকে আবার তিন ভাগে ভাগ করা যায়, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও উগ্যামি। বিভাজন প্রক্রিয়াটা কি, তাহলে অযৌন জনন বলতে কি বুঝি, যে যেখানে কি হচ্ছে যে গ্যামেট থাকবে না, কিছু থাকবে না বা নিষেক হবে না অর্থাৎ ফিউজ হবে না, গ্যামেট তৈরি হবে না, দুটো আলাদা যে প্রাণীও এখানে লাগবে না। শুধুমাত্র কি হয় এখানে, শুধুমাত্র এখানে হচ্ছে জনিত্রী দেহ থেকে অর্থাৎ প্যারেন্টাল সেল থেকে দুটো অপত্য ডটার সেল তৈরি হয়, এটা হচ্ছে অযৌন জনন। এবারে এখানে কি হয় যে ডটার সেল গুলো হুবহু তার অপত্য অর্থাৎ মাতৃকোষের মতোই দেখতে লাগে। এরপরে বলেছে বিভাজন অর্থাৎ ফিশন। এখানে কি হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বারবার বিভাজিত হয় এবং সেখান থেকে বিভিন্ন যে কোষ সৃষ্টি হয় তাকে আমরা বিভাজন বলবো। আবার বিভাজনকেও বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেগুলো আমরা ক্লাস 12 এর গিয়ে পড়বো, এখানে হয়তো ইম্পর্টেন্ট না, তাও যদি দেখতে চাও তো আমি একটা লেকচারে এই সমস্ত বিভাজনগুলো নিয়ে ডিসকাস করেছি আগের লেকচারটায়, তোমরা চাইলে দেখতে পারো। এই সমস্ত যে বিভাজন, প্লাজমোটমি, রেণু উৎপাদন বা অক্সারেণু কিভাবে তৈরি হচ্ছে, তো সেখানে সমস্ত কিছু ডিটেলসে বলা রয়েছে। যেমন
হচ্ছে যে বিভাজনকে আমরা যদি সরল দ্বিবিভাজন অর্থাৎ অ্যামিবার দেহে দেখতে পাই এরকম, তারপরে হচ্ছে প্লাজমোটমি, রেণু উৎপাদন অর্থাৎ স্পোর কিভাবে উৎপন্ন হচ্ছে, তারপরে যদি যৌন জননে এখানে অর্থাৎ সেক্সুয়ালি রিপ্রোডাকশনের ক্ষেত্রে দেখতে পাই যে সিনোগ্যামি, সংশ্লেষ আর অটোগ্যামি। তাহলে যৌন জননের ক্ষেত্রে আমাদের কি লাগছে যে দুটো অর্থাৎ মেল ফিমেল দুটো গ্যামেটের এখানে ফিউজ হচ্ছে, তারপরে সেখান থেকে হচ্ছে হ্যাপ্লয়েড থেকে অর্থাৎ হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যে পর্যায়ক্রমে একটা যৌনক্রম আবর্তন হচ্ছে, এইভাবে সেক্সুয়ালি রিপ্রোডাকশন হচ্ছে। যে সিনোগ্যামি অর্থাৎ দুটি গ্যামেটের মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, আমরা জানি যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, এই দুটো গ্যামেটের ফলে যে জাইগোট তৈরি হচ্ছে তাকে আমরা সিনোগ্যামি বলছি। এবারে আইসোগ্যামি কি বলছি, যে সদৃশ্য দুটো আইসো অর্থাৎ দুটো সমান গ্যামেটের মিশ্রণের ফলে তৈরি হচ্ছে আইসোগ্যামি। আর অ্যানাইসোগ্যামি হচ্ছে দুটি আকৃতিগত ভাবে দুটি ভিন্ন, সেটা হচ্ছে অ্যানাইসোগ্যামি। আর ইউগ্যামি হচ্ছে পুংগ্যামেট হচ্ছে ক্ষুদ্র সচল হবে এবং স্ত্রী গ্যামেট বড় আর নিশ্চল হবে, যেমন প্লাজমোডোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এছাড়াও সংশ্লেষ রয়েছে বা কনজুগেশন, অটোগ্যামি, এই সমস্ত কিছু রয়েছে। নেক্সট আমরা পড়ব প্রোটিস্টার প্রধান বিভাগ। প্রোটিস্টাকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা বলেছে যে প্রথমে হচ্ছে সালোক সংশ্লেষকারী কিছু প্রোটিস্ট বা প্রোটিস্টিয়ান শৈবাল, খাদ্য বিয়োজক প্রোটিস্ট বা স্লাইম মোল্ড, আর একটা হচ্ছে আদ্য প্রাণী প্রোটিস্ট। যেটা মূলত আমরা 5টা ভাগ করব, সেটা হচ্ছে ক্রাইজোফাইটস, ডাইনোফ্ল্যাজেলেটস, ইউগ্লিনোয়েটস, খাদ্য বিয়োজক প্রোটিস্টা বা স্লাইম মোল্ড, আর একটা হচ্ছে আদ্য প্রাণী প্রোটিস্টা। এই 5টি ভাগ আমরা ডিসকাস করব যে কিভাবে এরা খাদ্য গ্রহণ করছে বা এদের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানি। নেক্সট, তো এবার আমরা নেক্সট যেটা করব ক্রাইজোফাইটস এর সম্পর্কে। তো ক্রাইজোফাইট মানে হচ্ছে সামুদ্রিক কিছু শৈবাল, যাদেরকে আমরা কি বলি, ডায়াটাম বলে থাকি। তো এগুলো কি করে, যে এছাড়াও কোষ প্রাচীরে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিলিকা, কোষ প্রাচীরে অসংখ্য সিলিকা রয়েছে, তাই কোষ প্রাচীরকে বলা হচ্ছে ফ্রাস্টিউল। এবারে এদের এই ফ্রাস্টিউলের মধ্যে কিছু কোষ প্রাচীরে এপিথেকা আর হাইপোথেকা থাকে। এটা অনেকটা দেখতে সাবান বা কিছু একটা বক্সের মতো। তো এটা হচ্ছে বক্স আর এটা হচ্ছে বক্সের ওপর ঢাকনা। তো যদি মনে করি, আর এর ওপরে দেখো অসংখ্য যে সিলিকা রয়েছে, সেগুলো কি হয় কোষ প্রাচীরের মতো, যেগুলোকে বলা হচ্ছে ফ্রাস্টিউল। এইগুলো কি করে, এখানেই বলা হয়েছে যে এইগুলো কি করে, এপিথেকা এবং হাইপোথেকা এগুলো কি হয়, ভালভ বা ঢাকনির মতো আবরণী দিয়ে গঠিত। নিচের যে অংশটাকে আমরা বলছি হাইপোথেকা, আর উপরের যে অংশটা যেটা রয়েছে সেটাকে আমরা বলছি এপিথেকা। এবারে এখানে কি হয়, কোষগুলো হচ্ছে নিশ্চল, অর্থাৎ কোষগুলো চলতে পারে না, কারণ একটি ফ্ল্যাজেলাবিহীন, কিন্তু গ্যামেটে একটি মাত্র ফ্ল্যাজেলা রয়েছে। চলতে পারে না কারণ এদের মধ্যে কোনো ফ্ল্যাজেলা বা ক্ষণপথ বা সেরকম গমনাঙ্গ বলতে কিছু নেই, কিন্তু গ্যামেটে শুধুমাত্র একটা ফ্ল্যাজেলা দেখা যায়। সেকেন্ড বলেছে যে রঞ্জক কণা অর্থাৎ ক্লোরোফিল এবং প্রধান জ্যান্থোফিল গুলি হচ্ছে ফিউকোজ্যান্থিন, ডায়োটোজ্যান্থিন আর ডায়োডিনোজ্যান্থিন। এগুলো ক্লোরোফিল আর রঞ্জক কণা, কিছু জ্যান্থিন ফিলও এর মধ্যে আমরা দেখতে পাবো। এরপরে কি করছে, এদের মধ্যে এরা রিপ্রোডাকশন করে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদের যে ডিপ্লয়েড কোষ অর্থাৎ 2n যে কোষগুলো কি হচ্ছে, আইসোগ্যামি হচ্ছে বা ইউগ্যামি, এই দুটো পদ্ধতির মাধ্যমে এরা কি করে, যে দুটো পদ্ধতির মাধ্যমে এরা জনন সম্পূর্ণ করে থাকে। এরপরে পড়বো আমরা
কোষ বিভাজনের ফলে কি হয়, এদের কোষের আকৃতি ছোট হয়ে যায়। তখন যে ডায়াটম গুলো, যেগুলো আমরা জানছিলাম যে সামুদ্রিক শৈবালের মতো, ওরা কি করে, অক্সরেণু বা অক্সোস্পোর উৎপন্ন করে। এরপরে উৎপন্ন করে কি হয়, আবার একই রকম ভাবে দেখতে হয়। তো এদের রেণুস্থলী রয়েছে, যেখানে কি হয়, অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়, সেখান থেকে এরা কি করে, বা প্রোটিন, যদি অক্সরেণু বলতে বোঝানো হয়, তাহলে কি হচ্ছে, যে আমরা জানি যে এটা হচ্ছে ডায়াটম, অর্থাৎ এক ধরনের যে সামুদ্রিক শৈবাল, যেটা কি করে, যে রিপ্রোডাকশন করছে, অর্থাৎ প্রোটিস্টা এরা একটা কি করছে, যে অক্সরেণু অর্থাৎ রেণু উৎপাদন বা স্পোর উৎপন্ন করছে। তো স্পোর উৎপন্ন করার ফলে এরা কি করে, যে আবার সেই যে যেরকম যে ফার্স্টে যেরকম আকৃতি ছিল, তো সেরকম আকৃতি এরা পেয়ে যায়। একে অক্সরেণুকে আবার পুনর্ভবন প্রক্রিয়াও আমরা বলে থাকি। যেমন হচ্ছে মিলিসেরা বা বিভিন্ন ধরনের যে সেন্ট্রিওলস রয়েছে বা লিমোফোরা, এই সমস্ত জীবগুলো ক্রাইজোফাইটস এর মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে রিক্যাপ করে নি যে এদের মধ্যে এদেরকে আমরা কি বলবো, সামুদ্রিক শৈবাল বলবো, যাদের মধ্যে কি হাইপোথিকা, ইপিথিকা এবং সিলিকা দেখতে পাবো। তো এদের ফ্ল্যাজেলা নেই, একটি মাত্র ফ্ল্যাজেলা আমরা দেখতে পাই। আর বিভিন্ন ধরনের জ্যান্থোফিল রয়েছে, অ্যানাইসো ইউগ্যামির মধ্যে এরা কি করে, রিপ্রোডাকশন করতে থাকে। অক্সরেণু রয়েছে। তো এই ছিল ক্রাইজোফাইটস। তো এর উদাহরণও আমরা দেখলাম। নেক্সট আমরা পড়ব এর অর্থনৈতিক গুরুত্ব। ক্রাইজোফাইটস, এটা দেখো অনেকটা দেখতে এদেরকে বলা হচ্ছে ডায়াটোমেসিয়াস আর্থ বা ফ্লুরাস আর্থ। এগুলোকে দেখতে একদম সাদা লাগছে, সাদা কিছু চূর্ণের মতো লাগছে। তো এগুলোর বিভিন্ন ধরনের কাজ রয়েছে এই ক্রাইজোফাইটসে। তো এগুলো কি হয়, যে এই ধরনের জীবেরা সিলিকা নির্মিত ফ্রাস্টিউল সমুদ্রের তলায় এগুলো কি হয়, সঞ্চিত হতে থাকে। তো যখন এই যে ক্রাইজোফাইটস জাতীয় যে সমস্ত প্রাণী অর্থাৎ জীবেরা রয়েছে, ওই জীবেরা যখন মারা যায়, তখন আমরা দেখতে পাবো যে ডায়াটোমেসিয়াস নামের কিছু মৃত্তিকা বা ফ্লুরারের মৃত্তিকা গঠন করতে থাকে। তো এই মৃত্তিকাগুলো যখন চূর্ণ করা হয়, তখন কঠিন ছিদ্রাল দিয়ে কিছু একটা পাউডার মিক্সচার তৈরি করা হয়, তাকে বলছি ডায়াটোমাইট বা কাইসেলগুন। এইগুলোকে বলা হচ্ছে কাইসেলগুন বা ডায়াটোমাইট। তো এইগুলো কি কাজে লাগে, ডিনামাইট অর্থাৎ একটা বিস্ফোরক তৈরি করার জন্য নাইট্রোগ্লিসারিন লাগে, তা পরিবহন করার জন্য যে পাত্রের গায়ে ডায়াটোমাইটের একটা আস্তরণ বা প্রলেপ দেয়া হয়। প্রলেপ দিলে কি হচ্ছে, যে পরিবহন জনিত যে ঝুঁকিটা অর্থাৎ স্কোপ প্রুফ, এটা কমে যায়, যে ঝাঁকুনিটা কমে যায় এর মধ্যে। তো এটা কাজে লাগছে কি, বিভিন্ন ধরনের যে ধাতব যে পদার্থগুলো অর্থাৎ ধাতব যে মেটালগুলো রয়েছে, সেই মেটালগুলোকে পলিশিং করার জন্য কাজে ব্যবহার করা হচ্ছে। ব্রাশ ফার্নেসের অর্থাৎ রিফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজের যে নল রয়েছে, তাপের কুপরিবাহী এটা এই মৃত্তিকা, তো তার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। আবার টুথপেস্টে, টুথ পাউডারে মৃদু ঘর্ষণকারী পদার্থ হিসাবে এদেরকে ব্যবহার করা হয়। তাছাড়াও এদেরকে দেখো যে কিছু পরিশোধন অর্থাৎ ব্লিচিং পাউডার, ব্যাকেলাইট বা বিভিন্ন রং বা বার্নিশ কাজেও এগুলোকে ব্যবহার করা হচ্ছে। যে এই যে মৃত্তিকা যেটা পাওয়া যাচ্ছে ডায়াটোমেসিয়াস, তো এই মৃত্তিকাটা খুবই গুরুত্বপূর্ণ বা ফ্লুরারের মৃত্তিকাও আমরা বলে থাকি। তো এখান থেকে কি হচ্ছে, যে বিভিন্ন ধরনের কাজে এগুলোকে লাগছে। তো এটা একটু মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। দেন আমরা পড়বো ডাইনোফ্ল্যাজেলেটস এর সম্পর্কে। ডাইনোফ্ল্যাজেলেটস কি না, ডাইনোফ্ল্যাজেলেট হচ্ছে এক ধরনের শৈবাল, যেগুলো সামুদ্রিক শৈবাল। এটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এগুলো কি করে, যে সমুদ্রে বিভিন্ন ধরনের টক্সিন অর্থাৎ বিষক্রিয়া সৃষ্টি করে, জলকে লাল করে তোলে। বিভিন্ন যে জলজ প্রাণীরা এর ফলে মারা যেতে থাকে, হারিয়ে যেতে থাকে। তো এগুলো পড়বো যে গনিওলিক্স, গাইমোডিয়াম, এই
প্রভৃতি যে জীবেরা কি হয় লাল বর্ণের হওয়ার সমুদ্রের জলকে লাল বর্ণের করে দেয়। তাহলে গনিওলিক্স এই যে জীবগুলো এগুলো হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেটস এক ধরনের। তো এরা কি করে সমুদ্রের যে জলের বর্ণ রয়েছে তাকে অর্থাৎ কালারকে এরা চেঞ্জ করে অর্থাৎ পাল্টে দেয়, লাল করে দেয়। তো এরা কি করে এদের কোষকে দুটি খণ্ডকে বিভক্ত করা হয়েছে, এপিভালভ বা এপিকোন, নিচের অংশকে বলবো হাইপোভালভ বা হাইপোকোন, মানে যেটা আগেরটাই আমরা দেখছিলাম যেরকম দেখছিলাম যে এপিথিকা হাইপোথিকা, সেরকমই এপিকোন হাইপোকোন একই রকম ভাবে এরপরে বলেছে যে কোষটি সেলুলোজের আবরণী দ্বারা আবৃত থাকে তাকে থেকা বলা হচ্ছে। আর দুটি ফ্ল্যাজেলার উপস্থিত অর্থাৎ দুটি ফ্ল্যাজেলাম কোষের যে মাঝ বরাবর আড়াআড়ি ভাবে থাকতেও পারে, আবার ফ্ল্যাজেলা কোষটি লঙ্গিটিউডিনাল ভাবে থাকতেও পারে, আবার আড়াআড়ি অর্থাৎ ট্রান্সফার ভাবেও থাকতে পারে। সালোক সংশ্লেষকারী কিছু রঞ্জক অর্থাৎ ক্লোরোফিল এ ও সি, পিরিডিনিন, নিওপিরিডিনিন, বিভিন্ন ধরনের ক্যারোটিনয়েড রঞ্জক এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ডাইনোফ্ল্যাজেলেট এক কথায় বলা যায় যে এরা একটা লাল বর্ণের হয়, যেমন যে গনিওলিস, গাইমোডিয়াম। তো এরা কি করে সমুদ্রের জলের বর্ণকে লাল রঙের করে দেয়। এদের অর্থনৈতিক গুরুত্ব কি? গনিওলিক্স কি করে জাতীয় এক ধরনের প্রোটিস কি করে স্যাক্সিটোসিন অর্থাৎ একটা বিষাক্ত পদার্থ নির্গত করে, যা সামুদ্রিক সেলভার্ট বা ফিশ বা ঝিনুক জাতীয় প্রাণী এদের ভক্ষণ করে। তো এরা কি করে মেনলি যে স্যাক্সিটোসিন ক্ষরণ করে। এবারে কি বলেছে যে জলজ যে প্রাণী রয়েছে বা মানুষ রয়েছে এই ধরনের সেলফিশ খেয়ে তীব্র বিষক্রিয়া দেখা যায়, যাকে বলা হচ্ছে প্যারালাইটিক আই সেলফিশ বিষক্রিয়া অর্থাৎ প্যারালাইটিক সেলফিশ পয়জনিং বা পিএসপি একে বলা হয়ে থাকে। অর্থাৎ একে আমরা বলবো প্যারালাইটিক সেল ফিশিং পয়জন, যেগুলো খেলে মানুষ কি হতে পারে পঙ্গু হতে পারে, এমনকি মারাও যেতে পারে, কারণ এটা একটা এক ধরনের পয়জন অর্থাৎ টক্সিন। নকটিলিউকা নামে এক ধরনের কিছু কোর্সিকাযুক্ত হলোজাইক ডাইনোফ্ল্যাজেলেট রয়েছে, যা কি করে বায়োলুমিনেন্স প্রক্রিয়ায় নিজেকে আলোকিত করে সমুদ্রের জলের নৈসর্গিক সৌন্দর্য এরা বৃদ্ধি করতে থাকে। তাহলে কিছু ধরনের ডাইনোফ্ল্যাজেলেটস আমরা দেখবো যেগুলো কি করে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের, এইটা দেখছো যে এটা হচ্ছে ব্লু কালার হয়ে গেছে, যেটা কি করে বায়োলুমিনেন্স মানে একটা প্রক্রিয়া রয়েছে যেখানে হচ্ছে আলো সৃষ্টি করে। বিভিন্ন ধরনের প্রাণীও রয়েছে যেমন হচ্ছে জোনাকি পোকা, ওরা কি করে নিজেদের মধ্যে আলো সৃষ্টি করে সৌন্দর্য অর্থাৎ গড়ে তুলেছে। যা এরপরে আমরা পড়বো ইউগ্লিনোয়েডস। ইউগ্লিনোয়েডস কি? যে এরা কি করছে এই যে জীবেরা এদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি ফ্ল্যাজেলা দেখতে পাচ্ছি। আমরা জানি যে প্রত্যেকটা, তো আমরা জানি যে বেশিরভাগ জীবেদের মধ্যে কি থাকে সেল ওয়াল থাকে। এদের কোষ প্রাচীর বদলে সেল ওয়ালের বদলে কি রয়েছে পেলিকল রয়েছে। তো এটা কি করে ক্লোরোপ্লাস্ট থাকায় এরা কি করে সালোক সংশ্লেষও করতে পারে। এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নেওয়া যায়। তো এদেরকে আমরা কোথায় পাবো ফ্রেশ ওয়াটারে অর্থাৎ মিষ্টি জলে দেখতে পাবো, আর্দ্র মৃত্তিকায় এরা বসবাস করে। ইউগ্লিনোয়েডরা কি করে এরা হচ্ছে এককোষী ফ্ল্যাজেলা যুক্ত হয়। এইটা যে দেখতে পাচ্ছ যে আমরা এক্ষুনি জানলাম যে এটা ফ্ল্যাজেলা। তো এরা কি হচ্ছে এককোষী ফ্ল্যাজেলা যুক্ত থাকে। আমরা জেনেছি যে কোষ প্রাচীর থাকে না, তাই কোষটি এটা কি হচ্ছে
পেলিকল দ্বারা আবৃত থাকে। এই যে সাইটগুলো যেটা হচ্ছে ওটা হচ্ছে পেলিকল দ্বারা আবৃত, অর্থাৎ আবরণী হিসাবে পেলিকল থাকে। পেলিকলে বিভিন্ন ধরনের যে মায়োনিন নামের সংকোচনশীল কি থাকে, প্রোটিন থাকে। এরপরে বলেছে যে ব্লেফারোপ্লাস্ট নামের কিছু বেসাল দানা থাকে যেটা কি করে, যেটা ফ্ল্যাজেলামটি উৎপন্ন করে। ফ্ল্যাজেলামের গায়ে যে সূক্ষ্ম চুলের মতো অসংখ্য উপাঙ্গ দেখতে পাওয়া যায় তাকে আমরা বলবো টিনসেল ফ্ল্যাজেলাম। অনেকগুলো উপাঙ্গ দেখতে পাওয়া যায় তাকে আমরা কি বলছি, টিনসেল ফ্ল্যাজেলাম। আবার কিছু একাধিক ফ্ল্যাজেলাও এর মধ্যে দেখতে পাওয়া যায়। যেমন কিছু এরা সালোক সংশ্লেষণ করে, স্বভোজী প্রকৃতির, এবং এদের যে পুষ্টি প্রক্রিয়াগুলি হচ্ছে হলজৈক, পরজীবী, মৃতজীবী এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা বেসিক্যালি অযৌন জনন অর্থাৎ এসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের মধ্যে দেখতে পাবো। কিছুটা লম্বালম্বি ভাবে দ্বিবিভাজিত হয়, যেমন লঙ্গিটিউডিনাল বাইনারি ফিজান, অর্থাৎ আমরা দ্বিবিভাজন এর মধ্যে দেখতে পাচ্ছি। বিভিন্নভাবে রেচন সংগ্রহ করে, যেমন ইউগ্লিনা, প্যারানিমা প্রভৃতি। তো ইউগ্লিনা সে এগুলোই ছিল যেগুলো ফ্রেশ ওয়াটারে পাওয়া গেছে এবং কিছু কিছু মায়োনিন গঠন করছে। টিনলেস ফ্ল্যাজেলাম এদের মধ্যে দেখতে পাচ্ছি, এবং এদের কিছু সংকোচনশীল এদের মধ্যে ঘর রয়েছে যেগুলোর মধ্যে এরা রেচন করে। তো এগুলো ছিল ইউগ্লিনোয়েডস এর কিছু বৈশিষ্ট্য। এরপরে আমরা পড়ব খাদ্য বিয়োজক প্রোটিস্টা বা স্লাইম মোল্ড। খাদ্য মানে কনজিউমার, ডিকনজিউমার, কম্পোজার আর প্রোটিস্ট, স্লাইম মোল্ডস। তো স্লাইম মোল্ডস কি করে, এদের মধ্যে ক্লোরোফিল বিহীন প্রোটিস্ট, মানে এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারবে না যেহেতু এদের মধ্যে কোনো ক্লোরোফিল নেই। কোষ প্রাচীর বিহীন, তবে রেণুতে সেলুলোজ নির্মিত কিছু একটা কোষ প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফ্ল্যাজেলার ছবি। এরপর বলেছে যে ক্লোরোফিল না থাকলেও কিছু রঞ্জক কণা থাকে যার জন্য এগুলোকে বিভিন্ন ডিফারেন্ট কাইন্ডস অফ কালার আমরা এর মধ্যে দেখতে পাবো। পুষ্টি হচ্ছে মৃতজীবী অর্থাৎ স্যাপ্রোফাইটিক পুষ্টি দেখতে পাবে, অর্থাৎ গলা পচা বা পচে যাওয়া যে সমস্ত প্রাণীরা রয়েছে ওদেরকে ভক্ষণ করে এরা নিউট্রিয়েন্টস গুলো সংগ্রহ করে থাকে। কোন কোন প্রজাতি কি করে, সরাসরি ফেগোসাইটোসিস বলে একটা প্রক্রিয়া রয়েছে সেখান থেকে এরা কি করে, খাদ্য গ্রহণ করে, যাকে বলছি ফেগোট্রফিক পুষ্টি প্রদর্শন করে, অর্থাৎ ফেগোট্রফিক নিউট্রিশন এদের মধ্যে দেখা যায়। কিন্তু পরজীবী পুষ্টি এদের মধ্যে আমরা দেখতে পাবো না। এবারে কি বলেছে যে এদের মধ্যে কি হচ্ছে, দুটো জননী দেখতে পাচ্ছি, যৌন অযৌন দুটো জনন। তো এরা বিভিন্ন আকৃতি বর্ণ বিশিষ্ট রেণুস্থলী তে কি করে, রেণু অর্থাৎ স্পোর এরা উৎপন্ন করছে, থ্যালাস দেখা যায়, এবং কি বলেছে যে হ্যাপ্লয়েড এন রেণুও এদের মধ্যে সৃষ্টি হয়, যে রেণু অঙ্কুরিত হয়ে অ্যামিবয়েড কোষ বা মিবা গঠন করে। তো এদেরও ক্লোরোফিল থাকলো না, কোষ প্রাচীরে কি হয়, সেলুলোজের একটা কোষ প্রাচীর উপস্থিত থাকে। ক্লোরোফিল না থাকলেও কিছু রঞ্জক কণা থাকে, তাই এদের আমরা ডিফারেন্ট কাইন্ডস এর দেখতে পাচ্ছি। কিছু মৃতজীবী, কিছু পুষ্টি রয়েছে, ফ্যাগোট্রপিক কিছু নিউট্রিয়েন্টস আমরা এদের মধ্যে দেখতে পাই। তো এই ছিল খাদ্য বিয়োজক বা প্রোটিস্টা বা স্লাইম মোল্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট যে টপিক, এবারে আমরা পড়ব প্রোটোজোয়ান প্রোটিস্ট অর্থাৎ আদ্য প্রাণী। প্রোটোজোয়ান মানে এরা কি হতে পারে, এরা তিনটে ভাগে ভাগ হয়েছে, যেমন ইউগ্লিনা আসতে পারে, অ্যামিবা আসতে পারে, প্যারামোসিয়াম আসতে পারে। দেখতে পাচ্ছ যে এখানে ইউগ্লিনার কি রয়েছে, ফ্ল্যাজেলা রয়েছে, আর এদের প্যারামোসিয়ামের সিলিয়া, আর এদের ক্ষণপদ রয়েছে। তো আদ্য প্রাণী প্রোটিস্টা কি হচ্ছে, এরা এককোষী আণুবীক্ষণিক প্রোটোপ্লাজম, এরা কি রয়েছে
সেল ওয়ালের বদলে এরা আমরা কি দেখতে পাচ্ছি, পেলিকল দেখতে পাচ্ছি, পেলিকল দ্বারা আবৃত থাকে। যেমন ব্যতিক্রম হচ্ছে অ্যামিবা, অ্যামিবার মধ্যে পেলিকল থাকে না। প্রতিকূল যখন পরিবেশে এরা কি করে সিস্ট গঠন করে, নিউক্লিয়াসের সংখ্যা একটি। যেমন আমরা জানি যে অ্যামিবার মধ্যে একটাই নিউক্লিয়াস রয়েছে, প্যারামোসিয়ামের মধ্যে আমরা জানি যে দুটো নিউক্লিয়াস দেখতে পাবো, সিলিয়া আর ওপিলিনাতে কি আছে, অনেকগুলি রয়েছে। এবারে ঘনপথ যেরকম অ্যামিবা, সিলিয়া, প্যারামোসিয়াম বা ফ্ল্যাজেলা, ইউগ্লিনার সাহায্যে আদ্য প্রাণী প্রোটিস্টা গমন সম্পূর্ণ করে থাকে। পরজীবী প্রাণীদের ক্ষেত্রে সচরাচর গমনাঙ্গ অনুপস্থিত, যে সমস্ত প্রাণীগুলো পরজীবী হয় অর্থাৎ প্যারাসাইটিক। এবারে এদের পুষ্টি প্রক্রিয়া হচ্ছে হলজৈক, অর্থাৎ খাদ্যবস্তু ভক্ষণ এবং পরিপাকের মাধ্যমে, ডাইজেস্টের মাধ্যমে সম্পূর্ণ করে, সে হচ্ছে অ্যামিবা। এবারে অনেক আদ্য প্রাণী রয়েছে, তারা কি করে না সালোক সংশ্লেষ আর স্বভোজী, যেমন হচ্ছে ইউগ্লিনা। পরজীবী হচ্ছে অ্যান্টোমোবিয়া, যেটা হচ্ছে পরজীবী, এমনকি মৃতজীবীও এরা হতে পারে। এবারে কিছু ব্যাপন প্রক্রিয়া অর্থাৎ ডিফিউশনের মাধ্যমে কি করে, সালোক সংশ্লেষণ গহ্বর অর্থাৎ ভ্যাকুয়াল তৈরি করে, যা কি করে রেচন পদার্থ, প্রধানত অ্যামোনিয়া। এবারে কি করে এরা, কি করে যে নেক্সট হচ্ছে যৌন জননের মাধ্যমে দ্বিবিভাজন এবং বহু বিভাজন করে। তাহলে আমরা তো জানি যে অ্যামিবার মধ্যে কি দেখা যায়, যে দ্বিবিভাজন বা বহু বিভাজন দেখা যায়। যৌন জননে কি হয়, যে গ্যামেটের মিলন বা সিনোগ্যামির মধ্যে এরা এইভাবে এইভাবে এরা রিপ্রোডাকশন করে, যেমন অ্যামিবা বা সংশ্লেষ বা কনজুগেশনের মধ্যে কি করে প্যারামোসিয়াম। তো আদ্য প্রাণী প্রোটিস্টা আমরা আগেই জেনেছি কিছু ক্যারেক্টারিস্টিক্স, আর এখন জেনে নিলাম। তো এই তিনটে মেনলি যদি মনে রাখো, অ্যামিবা, প্রোটিস্টা, অ্যামিবা, ইউগ্লিনা এবং প্যারামোসিয়াম, তো এগুলো মনে রাখলে আদ্য প্রাণী প্রোটিস্টা সমস্ত কিছু মনে থেকে যাবে। তো এদের মধ্যে ক্ষণপথ রয়েছে, কার মধ্যে সিলিয়া রয়েছে, কার মধ্যে ফ্ল্যাজেলা রয়েছে, তারপরে এদের মধ্যে নিউক্লিয়াস কতগুলো রয়েছে, বা এদের পুষ্টি পদ্ধতি হলজৈক কোনটা বা পরজীবী, এইগুলোই রয়েছে। তো এগুলো বেসিক্যালি এই তিনটে একটু মনে রাখতে হবে, মনে রাখলেই পুরোটা মনে থেকে যাবে। তো প্রোটোজোয়ানদের দ্বারা সৃষ্ট কিছু রোগ রয়েছে, যেমন হচ্ছে ট্রাইপ্যানোসোমা। এটা এই যে প্রোটোজোয়াটা কি সৃষ্টি করে, ঘুম রোগ সৃষ্টি করে, যেখানে সেটিস মাছি বা সেটিস ফ্লাই এর সংক্রমণ ঘটায়। অ্যান্টিমিবা হিস্টোলিটিকা, এরা কি করে অ্যামিবিয়াসিস রোগ সৃষ্টি করে, যেটা মূলত দূষিত প্রাণী বা খাবার থেকে পাওয়া যায়। তারপরে বলেছে যে প্লাজমোডিয়াম, আমরা জানি যে প্লাজমোডিয়াম কি করে, যে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, যেটা কি করে মশা করে। লেইশম্যানিয়া কি করে, ব্ল্যাক ফিভার, যেটা বালি স্যান্ড ফ্লাইস অর্থাৎ বালি মাছি সৃষ্টি করে। যেমন টক্সোপ্লাজমিস, এরা কি করে অল্প রান্না করা মাংস, মানে অর্থাৎ কাঁচা বিভিন্ন মাংস যেগুলো একটু বাকি থেকে যায়, সেই সব মাংসগুলো যদি খাওয়া হয় তো কি রোগ হতে পারে, টক্সোপ্লাজমোসিস, যেটা প্রোটোজোয়া হচ্ছে টক্সোপ্লাজমা এই রোগ সৃষ্টি করছে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাইপ্যানোসোমা, যেটা ঘুম রোগ সৃষ্টি করছে, অ্যান্টিমিবা হিস্টোলিকা অ্যামিবিওসিস সৃষ্টি করছে, প্লাজমোডিয়াম আমরা তো জানি যে ম্যালেরিয়া সৃষ্টি করে, এটা একটা পরজীবী। লেইশম্যানিয়া কি সৃষ্টি করছে, ব্ল্যাক ফিভার। টক্সোপ্লাজমা কি সৃষ্টি করছে, টক্সোপ্লাজমোসিস। তাহলে এই রোগগুলো সম্পর্কে জেনে নিলাম। নেক্সট আমরা পড়বো যে নেক্সট যে আমাদের কিংডম রয়েছে, কিংডম ফাঞ্জাই অর্থাৎ ছত্রাকের সম্পর্কে পড়বো। তো আমরা ছত্রাক বর্ষাকালে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে জলাশয়ের পাশে বা পুকুরের পাশে আর্দ্র ভিজে স্যাঁতসেঁতে জায়গার মধ্যে আমরা ছত্রাক দেখতে পাবো। ঠিক আছে, এরপরে ছত্রাকগুলো কিরকম দেখতে হয়, যে ছত্রাকগুলো আমরা অর্থাৎ যাকে আমরা ছাতু বলি, মানে ব্যাঙের ছাতা বলি, তো এইগুলো এরকম দেখতে লাগে। বিভিন্ন ধরনের ছত্রাক রয়েছে, বিভিন্ন কালারের হয়।
তো ছত্রাক শব্দটি কোথা থেকে এসছে? ছত্রাককে আমরা বলছি ফাঙ্গাস, যেটা ল্যাটিন শব্দ ফাঙ্গর থেকে এসেছে, যার অর্থ হলো দ্রুত বৃদ্ধি পাওয়া। মানে তুমি দেখবে এই যে ছোট ছোট যে ছত্রাকগুলো একদিনের মধ্যে বা এক রাতের মধ্যেই এই ছত্রাকে পরিণত হয়ে বড় হয়ে যাচ্ছে, খুব দ্রুত বৃদ্ধি পায়। তাহলে ছত্রাকগুলি কি হচ্ছে? ইউক্যারিওটিক। আমরা তো জানি যে এরা কি করে? খাদ্য তৈরি করতে পারে না, অর্থাৎ ক্লোরোফিল বিহীন, তাই এদের কালারও কিন্তু সবুজ নয়। রেণু উৎপাদনকারী, অর্থাৎ এরা স্পোর উৎপাদন করে। পরজীবী, থ্যালাফাইট বা সমাঙ্গদেহী জীব। তো এরা কোথায় বসবাস করে? তো এরা প্রধানত স্থলেই আমরা দেখতে পাই যে ভিজে স্যাঁতসেঁতে জায়গায়, আর্দ্র পরিবেশে এরা বেশি দেখা যায়। তো মৃতজীবী ছত্রাক পচনশীল জৈবের ওপর জন্মায়, যাদেরকে আমরা কি বলছি? মিউকর। নিম্ন শ্রেণীর কিছু ছত্রাক রয়েছে, যেমন স্পেরোলিক্যানিয়া, যেগুলো হচ্ছে জলজ প্রকৃতি। আবার কি হয় যে ছত্রাকের অনেকগুলি প্রজাতি যেগুলো কি হচ্ছে পরজীবী রূপে বসবাস করে। যেমন কিছু পরজীবী রয়েছে যেগুলো কি করে? উদ্ভিদ প্রাণীদের দেহে বসবাস করে, যেমন পুক্কিনিয়া গ্রামিনিস, যেটা কি করে? কৃষ্ণবর্ণ মরিচা রোগের অর্থাৎ ব্ল্যাক স্টেম রাস্টের জন্য দায়ী হয়েছে। এবার কিছু আছে যেগুলো হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ, যাকে আমরা কি বলছি? লাইকেন। আরো কিছু উন্নত ধরনের শ্রেণীর উদ্ভিদ মূলে আমরা কি দেখছি? মিথজীবী কিছু রূপে সহাবস্থান দেখি, যাকে আমরা বলছি মূল ও ছত্রাকের কম্বিনেশনে, যাকে আমরা বলছি মাইকোরাইজা। এরা কি করে? যে উদ্ভিদের মূলে থাকে। আমরা তো জানি যে মাইকোরাইজা মিথজীবী রূপে সহাবস্থান করে ছত্রাকের সঙ্গে। নেক্সট আমরা পড়বো যে কিভাবে থ্যালাস দেহ গঠন হচ্ছে। তো থ্যালাস দেহ গঠনের জন্য কি হচ্ছে? যে এগুলো কি হয়? ইউনিসেলুলার হয়, সূত্রাকার হয়, অর্থাৎ ফিলামেন্টাস হয়, বা কোসিওসাইটিক হয়, কুনিওসোসাইটিক। তো এরা কি হচ্ছে? বিভিন্ন ধরনের এককোষী, যেটাকে আমরা বলছি ইউনিসেলুলার। তো এরা কি হয়? যে কিছু নিম্ন শ্রেণীর ছত্রাকে এককোষী প্রকৃতি হয়, যেমন হচ্ছে ইস্ট। আর সূত্রাকার হচ্ছে যেমন ফিলামেন্টাস, যেমন এককোষ। অধিকাংশ ছত্রাকের দেহেই অসংখ্য শাখান্বিত লম্বা সুতোর মন্ত্রের কোষ দ্বারা গঠিত, যাকে আমরা কি বলছি? অনুসূত্র বা হাইফা। তো এই যে হাইফা গুলো রয়েছে, সেই হাইফা গুলো থ্যালাস দেহ গঠন করে, তাকে আমরা বলছি মাইসেলিয়াম। সেই মাইসেলিয়ামের গঠনগত কার্যগত একক হচ্ছে অনুসূত্র বা হাইফা। তাহলে কি হলো ব্যাপারটা আরেকবার যদি দেখে নিই, যে কি হচ্ছে? যে অধিকাংশ যে ছত্রাক রয়েছে তাদের অসংখ্য শাখান্বিত লম্বা সুতো কোষ দিয়ে গঠিত হয় অনুসূত্র বা হাইফা। এবারে হাইফা গুলো বা অনুসূত্র গুলো একত্রিত হয়ে কি তৈরি করে? মাইসেলিয়াম। তাই মাইসেলিয়ামের গঠনগত কার্যগত হলো অনুসূত্র বা হাইফা, কারণ হাইফা গুলো গঠিত হয়ে কি হচ্ছে? অসংখ্য হাইফা, মাইসেলিয়াম হচ্ছে, যেমন অ্যাগারিকাস। তারপর বলেছে সিনোসাইটিক। সিনোসাইটিক কি? যে জাইগোমাইসেটি শ্রেণীর কিছু ছত্রাক রয়েছে, যেটা ছত্রাকের কিছু হাইফি, সেগুলো কি করে? বহু নিউক্লিয়াস যুক্ত এবং প্রস্থ প্রাচীরবিহীন হয়, তাই বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হচ্ছে সিনোসাইটিড হাইফি, যেমন রাইজোপাস। তাহলে এটা ইউনিসেলুলার, ফ্র্যাগমেন্টাস আর সিনোসাইটিক, এই তিনটে ভাগে এদেরকে দেখা যায়। এরপরে এদেরও পুষ্টি প্রক্রিয়ার সেরকম রয়েছে, যে যেরকম আমরা প্রোটিস্টের ক্ষেত্রে জেনে এলাম। সেপ্রোফাইট মানে কি? যে যেসব ছত্রাক কি করে? যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি ব্যাকটেরিয়া হতো, ছত্রাকের ক্ষেত্রে ছত্রাক, কিন্তু এই যে
পুষ্টি প্রক্রিয়া অর্থাৎ নিউট্রিশন গুলো একই হবে, এবারে যার সম্পর্কে বলা হবে এবং তাদের উদাহরণগুলো বাদ দিয়ে সমস্ত কিছু ডেফিনেশন পুরো এক। যেমন এখানে বলেছে দেখো মৃতজীবী মানে কি করে, যে পচনশীল জৈব পদার্থ থেকে এরা পুষ্টিরস সংগ্রহ করে, তাদেরকে আমরা বলছি স্যাপ্রোফাইট বা মৃতজীবী। যেমন হচ্ছে অ্যাস্টিলিগাও। তারপরে বলেছে পরজীবী বা প্যারাসাইট। এই ছত্রাকগুলো কি করে, যে হোস্টের দিয়ে অর্থাৎ পোষকের দিয়ে বাসা বাঁধে এবং সেখান থেকে আশ্রয় করে, আবার নিউট্রিয়েন্টস গুলো লাভ করে, তাকে আমরা বলছি পরজীবী। এরপরে আছে সিম্বায়োটিক মানে কিছু মিথজীবী রয়েছে, মানে এরা কি করে, একে অপরের কোঅপারেশন করে। যেমন ছত্রাক এবং অন্য কোনো ধরনের উদ্ভিদ দেহের কি করে ঘন সন্নিবিষ্ট হয়ে এরা কি করে সহাবস্থান করে। এদের দেহ সংগঠনের ফলে ছত্রাক এবং অপর উদ্ভিদ গোষ্ঠী উভয় উপকৃত হয়। তাকে আমরা কি বলছি, মিথজীবী পুষ্টি বা সিম্বায়োটিক নিউট্রিশন। তো দুটো জীবই এখানে কি হচ্ছে, দুটো জীবেরই এখানে উপকার হচ্ছে। এরপরে বলেছে যে এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী উদ্ভিদ দুটিকে অন্যান্য জীবী বা মিথজীবীও বলা হয়। তাহলে দুটি জীব যেহেতু মিথজীবিতা করছে একে অপরের সঙ্গে, তো আমরা একে মিথজীবী বলবো। যেমন হচ্ছে লাইকেন আর মাইকোরাইজা। তো এবার মিথজীবী ছত্রাক দুই প্রকার, একটা হচ্ছে লাইকেন। লাইকেন কি, শৈবাল ছত্রাকের যে সহাবস্থান তাকে আমরা বলছি লাইকেন। মানে এখানে বলেছে যে শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে যে বিশেষ সমাঙ্গদেহী উদ্ভিদ তৈরি হচ্ছে তাকে আমরা কি বলছি, লাইকেন। এরপরে কি বলেছে দেখো, যে লাইকেন মানে এটাকে গুরুত্ব হিসাবে আমরা বলতে পারি। তো লাইকেনের শৈবাল সালোক সংশ্লেষণ করার ফলে কিছু খাদ্য বস্তু ছত্রাককে সরবরাহ করে। এর ছত্রাকের উপাদানটি মৃত্তিকা বা ধারক থেকে খনিজ লবণ বা জল শোষণ করে, মানে আসনিয়া। এরপরে আমরা পড়বো মাইকোরাইজা। মাইকোরাইজা সম্পর্কে আমরা জানবো, এটা খুব ইম্পর্টেন্ট, যে এখান থেকে তোমরা যেহেতু ফার্স্ট সেমে হচ্ছে সমস্ত এমসিকিউ থাকবে, তো এই যে তোমাদের যেগুলো পড়াচ্ছি ওগুলোর মধ্যে থেকেই কোয়েশ্চেন থাকবে। যদি তুমি নোটসটা ভালো করে পড়ো বা দেখো তাহলে বুঝতে পারবে যে অনেক ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়েই পড়ায়। এরপরে তোমরা এগুলো দেখতে পারবে, যেমন হচ্ছে মাইকোরাইজা, এগুলো শর্ট প্রশ্ন অর্থাৎ 1 মার্কের এমসিকিউ হিসাবে এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন সুপুষ্পক উদ্ভিদের মূলের সঙ্গে ছত্রাকের যে সহাবস্থান এর ফলে মিথজীবিতা গড়ে ওঠে, তাকে আমরা বলছি মাইকোরাইজা। এক্ষেত্রে কি হয়, ছত্রাকের যে অনুসূত্র রয়েছে বা হাইফি রয়েছে সক্রিয়তা লাভ করে এবং সক্রিয়ভাবে কি করে জল, বিভিন্ন ধরনের যে খনিজ উপাদান রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে, সেগুলোকে কি করে সেই যে উদ্ভিদকে সরবরাহ করে, এবং তার বিনিময়ে এই ছত্রাক কি করে উদ্ভিদের মূলে আশ্রয় লাভ করে বিভিন্ন ধরনের যে নিউট্রিয়েন্টস অর্থাৎ শর্করা, ভিটামিন এইগুলো গ্রহণ করে। বর্তমানে দেখা গেছে 90% উদ্ভিদে এই ধরনের মাইক্রোরাইজা থাকা সম্ভব। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাইক্রোরাইজাটা, যেটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে ছত্রাকের কিছু বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। বিজ্ঞানী হোয়াইট টেকারের কিছু শ্রেণীবিন্যাস বা কিংডম রয়েছে, যেগুলো পৃথক পৃথক যে কিংডম রয়েছে সেখানে এদেরকে ক্লাসিফাই করা হয়েছে। যেমন ছত্রাক কি, ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন অর্থাৎ থ্যালোফাইট সমাঙ্গদেহী, মানে এদেরকে দেখতে একদম সমাঙ্গদেহী, মানে একটাই এদের দেহ বা সমান পুরো। তো এরা কি হয়, যে ক্লোরোফিল না থাকায় এরা কি করে পরজীবী মৃতজীবী প্রকৃতির হয়, সালোক সংশ্লেষণে এরা অক্ষম হয়। এদের দেহে কি রয়েছে, হাইফা বা অনুসূত্র সমন্বয়ে গঠিত কোষ প্রাচীরের যে মুখ্য
উপাদান তাকে আমরা বলছি কাইটিন। তো এগুলো হচ্ছে ক্যারেক্টারটিক্স অর্থাৎ পয়েন্ট হিসাবে কোশ্চেনের মাধ্যমে এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের কোশ্চেনে অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে এগুলো আসতেই পারে, প্রত্যেকটা পয়েন্টই এখানে হাইলি ইম্পর্টেন্ট। তো নোটসটা ভালো করে দেখবে, নোটসটা পড়বে, বই থেকেও হাইলাইট করতে পারো, এগুলো বইতেও পেয়ে যাবে। সো এইগুলো দেখে রাখবে এবং দেখে দেখে হাইলাইট করে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। প্রাণীদের মতো সঞ্চিত খাদ্যবস্তু, যেটা আমরা জানি যে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, সেগুলো কি হচ্ছে একটা গ্লুকোজের পলিমার। পরজীবী প্রকৃতির অনেক ছত্রাক উদ্ভিদ বা প্রাণীদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে। তাহলে ফাঙ্গাস সৃষ্টকারী বিভিন্ন ধরনের রোগ রয়েছে, যেগুলো উদ্ভিদ দেহেও হয় আবার প্রাণী দেহেও হয়। যেমন কিছু জীব পরিবর্তনের সঙ্গে কি করে, বিভিন্ন ধরনের যে জননাঙ্গ রয়েছে সেই জননাঙ্গের ক্ষয় হতে পারে। যেমন কোষে কি দেখা যায়, কোষের মধ্যে আমরা সেন্ট্রোজোম দেখতে পাই। জীবন চক্র যেটাকে বলছি প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি অর্থাৎ মিওসিস, এই তিনটি পর্যায়ে দেখা যায়। যেমন বর্তমানে কিছু ডিএনএ সিকোয়েন্স বিশ্লেষণ করে অর্থাৎ অ্যানালাইসিস করে দেখা গেছে যে ছত্রাক গোষ্ঠী উদ্ভিদের চেয়ে প্রাণীদের সঙ্গে বেশি সম্পর্কিত। অর্থাৎ আমরা এদেরকে বলতে পারি যে প্রাণীদের সঙ্গে এদের কিছু সম্পর্ক রয়েছে। তো এই ছিল ছত্রাকের কিছু বিশেষ বৈশিষ্ট্য। এখানে প্রত্যেকটা বৈশিষ্ট্যই খুবই ইম্পর্টেন্ট। যেমন যেগুলোকে ইম্পর্টেন্ট তো আমি হাইলাইট করে দিয়েছি, যেমন ফাইট হাইফা অনুসূত্রের সমন্বয়ে গঠিত। মুখ্য উপাদান হচ্ছে কাইটিন, গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে বা এদের যে ক্ষয় হচ্ছে বিভিন্ন জননাঙ্গে বা জীবন চক্রে যে তিনটি দশা, এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব, যে প্লাজমোডোমি, ক্যারিওগ্যামি আর মিওসিস। নেক্সট কিছু অর্থনৈতিক গুরুত্ব দেখে নেব, যে আমাদের ফাঞ্জাইকে অর্থাৎ ফাঙ্গাসকে কিছু অর্থনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, যেমন চিকিৎসা বিজ্ঞানে, খাদ্য তৈরিতে, শিল্পে, এগুলোতে আমরা আজকাল এর ব্যবহার দেখে থাকি। যেমন বলেছে চিকিৎসা বিজ্ঞানে, ইন মেডিসিন সায়েন্স আমরা সবাই নাম শুনেছি পেনিসিলিয়াম নোটেটাম। এটা তৈরি করেছিলেন কে? আলেকজান্ডার ফ্লেমিং, যেটা 1929-এ পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। যেটা কি হয়, না আমরা তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে দেখেছিলাম, সেই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করে অনেক রোগ থেকে, বিশেষ করে প্রদাহজনিত রোগ থেকে আমাদেরকে আরাম দেয়া হয়। তো পেনিসিলিয়াম নোটেটাম থেকে কি তৈরি করে? পেনিসিলিন, যেটা কি করে মূলত যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া রয়েছে তাকে ধ্বংস করে বিভিন্ন ধরনের রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। যেমন স্ট্রেপ্টোমাইসিস ক্লিসিয়াস, যেমন হচ্ছে ক্লেভিস্পেসাস পার্পুরিয়া গাছের কি হচ্ছে স্ক্লেরোসিয়া উৎপন্ন করে, যেটা জননাঙ্গের নির্যাস থেকে আর্গোথিন নামের এক ধরনের উপক্ষার পাওয়া যায়, যা কি করে প্রসবকালীন রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাছাড়াও কিছু আমরা জানি যে এলএসডি অর্থাৎ লাইসার্জিক অ্যাসিড থাইইথাইল অ্যামাইড, তো এইটা যেটাকে আমরা শর্টে আমরা বলবো এলএসডি, ওটা কি করে মানসিক রোগের উৎস হিসাবে কাজ করে। আসপারগিলাস নাইগার, এরা কি করে কর্টিসন নামে কিছু স্টেরয়েড পাওয়া যায়, যেটা কি করে বাতজনিত যে রোগ রয়েছে তার ওষুধ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। ক্লাভিটিয়া ছত্রাক কি করে ক্লাভাসিন নামক এক ধরনের ক্যান্সার প্রতিরোধকারী ওষুধ হিসাবে কাজে লাগে। ইস্ট তো জানি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন উৎপন্ন করা হয়েছে। তাহলে ছত্রাককে অনেকাংশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জীবনদায়ী ওষুধ, যেমন ক্যান্সারের ওষুধ বা মানসিক রোগের ওষুধ, প্রসবকালীন রক্তক্ষরণ নিয়ন্ত্রণের ওষুধ, ছত্রাক ঘটিত বিভিন্ন ধরনের যে ফাঙ্গাস ইনফেকশন থেকে বিভিন্ন ধরনের ছত্রাক রয়েছে যারা আমাদেরকে সাহায্য করে থাকে। তো এই ছিল মেডিসিনের অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব খাদ্য উৎপাদন অর্থাৎ
ফুড প্রোডাকশানে বিভিন্ন যে অ্যাগারসিয়াস, বাইস্পোরাস, আরো কিছু ধরনের যে ছত্রাক রয়েছে যেগুলো আমাদের দেহে খুব জনপ্রিয়, যেগুলো আমরা প্রোটিন সমৃদ্ধ অর্থাৎ পুষ্টিকর বা মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে যার মধ্যে, তো এগুলো আমাদের বাজারেও খুব একটা ভালো বিক্রি হয়, যেগুলো আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। তা পেনিসিলিয়াম রোফিকি থেকে কি হয়, যে চিজ উৎপন্ন হয়। এবারে বলেছে কৃষি কার্যে বিভিন্ন ধরনের সেলুলোজ, হিমোসেলুলোজ, লিপিড প্রভৃতি বিয়োজিত হয়ে মৃত্তিকার উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। জিব্বেরেলিয়া ফুজিগোরায়, যেটা আমরা নাম শুনেছি, ওরা কি করে, জিব্বেরেলিন হরমোন গাছের বৃদ্ধি, আয়তন, ফল উৎপাদন করে এবং বীজহীন ফল অর্থাৎ পার্থেনোকার্পিতে সাহায্য করে থাকে। কর্ডাইসেপস থেকে কি হয়, যে বিভিন্ন ধরনের যে পতঙ্গনাশক যে রাসায়নিক পদার্থ উৎপন্ন করা সম্ভব হয়েছে। আরো বিভিন্ন ধরনের ছত্রাক রয়েছে যেগুলো কি করে, মূলের সঙ্গে সংযুক্ত করে মাইকোরাইজা গঠন করে। এবারে তাছাড়াও কি করে, মিথজীবী ছত্রাকরা কি করে, জল বিভিন্ন ধরনের খনিজ পদার্থ শোষণ করে উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টির হার বাড়িয়ে দেয়। এরপর আমরা পড়ব উদ্ভিদ রোগ সৃষ্টকারী কিছু ছত্রাক রয়েছে, পরজীবী ছত্রাক রয়েছে, যেগুলো কি করে অসংখ্য ধরনের রোগ সৃষ্টি করে। যেমন রাইজোপাস্টোরোনিন ফার কি করে, টমেটোর নরম পচন অর্থাৎ সফট রোট সৃষ্টি করে। ফাইটোফোরা ইনফেস্টেনেস কি করে, আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টি করে অর্থাৎ লেট ব্লাইট রোগ সৃষ্টি করে। এছাড়াও গমের কৃষ্ণবর্ণ মরিচা রোগ সৃষ্টি করে, গ্র্যামিনিয়াস ট্রিটিকি, যেটা কি করে ব্ল্যাক স্টেম রাস্ট হিসাবে পরিচিত। হেলিমেন্থিস পোরাম ওরাই যে কি করে, ধানের বাদামি চিটে রোগ সৃষ্টি করে অর্থাৎ ব্রাউন স্পট ঘটায়। তো কিছু পরজীবীরা রয়েছে যেগুলো এগুলো কি করে, উদ্ভিদের দেহে সৃষ্টি করে। এবারে মানুষের দেহেও সৃষ্টি করে, যেমন লিপোমাইসিস, নিওফরমান্স মানসিক রোগ সৃষ্টি করছে। ট্রাইকোপাইথন এসপি, যেটা কি করে ত্বক এবং নখের রিং ওয়ার্ম, মানে এইগুলো যদি ফাঙ্গাস ইনফেকশন হয়, তো রিং ওয়ার্ম আমরা তো জানি ফাঙ্গাস ইনফেকশনের জন্য এগুলো হয়। তাছাড়াও অ্যাসপারজিলাস নাইগার কি করে, ফুসফুসের রোগ অ্যাসপারজিলোসিস সৃষ্টি করছে। এছাড়াও কিছু ছত্রাক রয়েছে যেগুলো অল্টারনারিয়া ফোমা, এরা কি করে অ্যালার্জি সৃষ্টি করে। তো এই ছিল মানুষের দেহে কিছু রোগ সৃষ্টি। তো নেক্সট আমরা লাইফ সাইকেল পড়বো, একটা মাশরুমের লাইফ সাইকেল। এগুলো হচ্ছে গিলস, তো এখান থেকে বিভিন্ন স্পোর তৈরি হয়। তো স্পোর গুলো ইনকালিউশনের মাধ্যমে কি করে, সেগুলো কি করে গ্যামেট ফর্ম, যেগুলো কি করে ইনোকিউলেশনের মাধ্যমে গার্মেনেশন তৈরি করে। সেগুলো কি করে, যে আস্তে আস্তে এগুলো মাইক্রোরাইজা অর্থাৎ মাশরুমের এগুলোকে আমরা বলছি মাইক্রোরাইজা, মাইসিলিয়ার এক্সপেনশন তৈরি করে, যেটাকে হাইপাল নোড, যেখান থেকে কি তৈরি হচ্ছে, প্রাইমোর্ডিয়া ফরমেশন হচ্ছে। এবারে আস্তে আস্তে ফ্রুট বডি সিলেকশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ম্যাচুয়ার ফ্রুট বডি অর্থাৎ ফ্রুট বডি অফ প্রসিডিং স্পোর্স। তো এগুলো আবার তৈরি হচ্ছে। এটা ছিল লাইফ সাইকেল অফ মাশরুম, যেটা আমরা এক্ষুনি পড়বো, যে জীবনচক্র কি অর্থাৎ ছত্রাকের জীবনচক্র। এরা কি করে, যে প্রথমে দেহটি আমরা কি জানি যে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, সেখানে যাকে আমরা হ্যাপ্লয়েড প্রকৃতির দেহকে আমরা যাকে বলবো প্রাথমিক মাইসেলিয়াম বা প্রাইমারি মাইসেলিয়াম তাকে বলছি। তো এই সময় কি হয়, মাইটোসিসে কোষ বিভাজন ঘটে, যাকে আমরা বলছি এন গঠন করে। এরপরে ছত্রাকের যৌন জননে নিম্নলিখিত 5টি প্রক্রিয়া দেখা যায়। প্রথমে কি হয়, গ্যামেটিক মিলন হয়, তারপরে জনন কোষধারীয় স্পর্শ, জনন কোষধারীয় মিলন, স্পার্মাটোজেশন হচ্ছে, আর সোমাটোগ্যামি। তো এই ছিল এই 5 প্রকার ভাবে এই অযৌন জনন সংগঠিত হচ্ছে ছত্রাকে। যেমন হচ্ছে প্লাজমোগ্যামি যে কি হয়, যে রিপ্রোডাকশনে কি হচ্ছে, দুটি জনন কোষ
প্রোটোপ্লাজম মিলিত হয়ে নিউক্লিয়াস, দুটি মিলিত হয় না, প্রোটোপ্লাজম মিলিত হচ্ছে কিন্তু নিউক্লিয়াস মিলিত হচ্ছে না, তাকে আমরা বলছি প্লাজমোগ্যামি। যার ফলস্বরূপ একটা হচ্ছে পুংগ্যামেট, এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। তো মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট কি হচ্ছে, পৃথক পৃথক ভাবে দুটি নিউক্লিয়াস অবস্থান করে n+n তৈরি করে, যাকে আমরা বলছি ডাইক্যারিওটিক দশা বা ডাইক্যারিওটিক ফেজ। এই প্লাজমোগ্যামির ফলে ডাইক্যারিওটিক ফেজ সৃষ্টি হচ্ছে, যাকে আমরা বলবো ডাইক্যারিওটাইজেশন। ওই তাহলে আবার কি হলো যে প্লাজমোজম মিলিত হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের পরে, কিন্তু নিউক্লিয়াস মিলিত হচ্ছে না। তার জন্য আমরা দেখতে পাচ্ছি একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট দুটো পৃথকভাবে অবস্থান করছে, অর্থাৎ n+n তৈরি করছে। এই পৃথকভাবে অবস্থান করার জন্য একটা দশার সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলছি ডাইক্যারিওটিক দশা। এরপরে বলছে যে প্লাজমোগ্যামির এই ডাইক্যারিওটিক দশার সৃষ্টি হয়, তাকে আমরা বলছি ডাইক্যারিওটাইজেশন। এই ধরনের যে দ্বি নিউক্লিয়াস অর্থাৎ দুটো নিউক্লিয়াস যুক্ত যে মাইসেলিয়ামকে তখন হচ্ছে গৌণ মাইসেলিয়াম বা সেকেন্ডারি মাইসেলিয়াম। এরপরে মাইসেলিয়াম বিভাজিত হয়ে ফ্রুট বডি বা ফল দেহ তৈরি করে, যেটা আমরা জানবো একটু পরেই যে এটা কিভাবে হচ্ছে। ওই ফ্রুট বডি থেকে মাইসেলিয়াম কি করে, দুটো নিউক্লিয়াস প্রক্রিয়ায় কি করছে, ক্যারিওগ্রামি, অর্থাৎ দুটো নিউক্লিয়াস কি করে ক্যারিওগ্যামিতে মিলিত হয়ে ডিপ্লয়েড একটা মানে 2n সংখ্যক জাইগোট তৈরি করছে। সেই জাইগোটটা আবার কি হয়, মিওসিস প্রসেসের মাধ্যমে হ্যাপ্লয়েড রেণু গঠন করে, যেমন অ্যাসকোরেণু, অ্যাসকোস্পোর বা ব্যাসিডিওস্পোর সৃষ্টি করে। ঠিক আছে, তো এই রেণু কি হয়, আবার অঙ্কুরিত হয়ে কি করে হ্যাপ্লয়েড একটা থ্যালাস সৃষ্টি করে, যার কারণে এর জীবচক্রে তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস, এই তিনটি পর্যায় হচ্ছে। তাহলে ফার্স্টে কি হচ্ছে যে প্লাজমোগ্যামি হচ্ছে, এটা কঠিন কিছু নয় যে শুধু মনে রাখতে হবে। দেখো প্রথমে কি হচ্ছে যে একটা হ্যাপ্লয়েড কোষ ছিল, যাকে আমরা বলছি প্রাইমারি মাইসেলিয়াম। এবারে আবার যখন একটা মাত্র নিউক্লিয়াস ছিল, তাহলে হ্যাপ্লয়েড কোষে n সংখ্যক। এরপরে কি হচ্ছে যে রিপ্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে প্রোটোপ্লাজম গুলো মিলিত হচ্ছে কিন্তু নিউক্লিয়াস মিলিত হচ্ছে না, তাকে আমরা কি বলছি প্লাজমোগ্যামি। ওটা হলো একটা ধাপ। সেকেন্ডটা হচ্ছে যে একটা হচ্ছে গ্যামেট দুটো, যে মেল আর ফিমেল যে দুটো গ্যামেট রয়েছে সেটা দুটো পৃথক ভাবে থাকছে, তাকে আমরা বলছি n+n দশা, ডাইক্যারিওটিক দশা, ডাইক্যারিওটিক ফেজ। তো এরপরে কি হচ্ছে, যখন আবার দুটো নিউক্লিয়াস অর্থাৎ মেল ফিমেল মিলে যে দুটো নিউক্লিয়াস গ্যামেটের ফলে যে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলছি সেকেন্ডারি মাইসেলিয়াম। বা এরপরে নেক্সট আমরা বলবো যে ফল দেহ এবারে বিভাজিত হয়, আর সেখানে কি করছে যে থ্যালাস শেষে কি করছে, হ্যাপ্লয়েড একটা থ্যালাস গঠন করে, তাকে আমরা, এই প্রক্রিয়াটা ছিল লাইফ সাইকেল অফ এ ফাঙ্গাস বা ফানজাই বলতে পারি। তো যেরকম হচ্ছে যে একটা অঙ্গজ দেহ মানে প্রাথমিক মাইসেলিয়ান কি হচ্ছে, মাইটোসিসে বিভাজিত হয়ে দুটো জনন কোষ অর্থাৎ মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে। তো এখানে প্লাজমোগ্যামি অর্থাৎ মাধ্যমে যুক্ত হচ্ছে বা ডাইক্যারিওটাইজেশন, দুটো আলাদা গ্যামেট মিলিত হচ্ছে, যাকে বলছি সেকেন্ডারি মাইসেলিয়াম। সেখান থেকে ফ্রুট বডি তৈরি হচ্ছে। এর ফলে ক্যারিওগ্যামের এর ফলে কি হচ্ছে, দুটো ফিউজ হয়ে জাইগোট তৈরি হচ্ছে অর্থাৎ 2n। সেখান থেকে মিওসিস হয়ে আবার হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হচ্ছে, তাকে আমি অঙ্কুরোদ্গমের মাধ্যমে আবার পাচ্ছি। তো এই ছিল ছত্রাকের জীবন চক্র, যেখানে তোমাকে এই কি কি হচ্ছে সেগুলো মনে রাখতে হবে। তো আই থিঙ্ক এটা একটু ইজি ছিল, এবারে তোমরা মনে রাখলেই এটা পারবে, তেমন কিছু কঠিন নয়। তো নেক্সট আমরা পড়বো, এতক্ষণ যে আমরা পড়লাম ফল দেহ, ফুড বডি, তো এটা মানে কি। তো দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাঙ্গাসের একটা পার্ট, মানে একটা বডির পার্ট। তো ফুটিং বডি, এই যে ওপরের পার্টটাকে আমরা বলছি ফুটিং বডি, নিচের পার্টটাকে আমরা বলছি মাইসেলিয়াম। বা এটা আমরা তো জানো যে এগুলো হচ্ছে একটা হচ্ছে হাইফি, সেগুলো মাইসেলিয়াম গঠন করছে। যে কি হচ্ছে ডাইক্যারিওটিক যে ফেজ রয়েছে সেটা কি হচ্ছে, অনুসূত্র n+n মাটির ওপরে যখন উঠে আসে দড়ির মতো কিছু অংশ বা রাইজোফোম গঠন করে, যেগুলোকে দেখতে গোলাকার হয়। অর্থাৎ এইভাবে কি হচ্ছে, এই যে ফুটিং বডিটা অর্থাৎ ফাঙ্গাসের যে বডি এইভাবে তৈরি হচ্ছে।
যাকে দুটো ভাবে বিভক্ত, একটা হচ্ছে স্টাইপ আর একটা হচ্ছে প্যাপিলাস। তো এই ফুড বডি বিভিন্ন স্পোর নিয়ে গঠিত, স্টাইপ আর প্যাপিলাস। যেমন হচ্ছে পিলিয়া রয়েছে, যে পিলিয়াটা কি, যে স্টাইপের অগ্রপ্রান্তে যে ছাতার মতো অর্থাৎ টুপির মতো যে অংশটা, সেটাকে আমরা বলছি প্যাপিলাস, যেটা দেখতে কেমন শুষ্ক মসৃণ সাদা বর্ণের বা পিঙ্গল বর্ণের হয়। প্যাপিলাসের যে নিম্ন তলে বা অঙ্কদেশে গোলাপি রঙের যে লোহিত পিঙ্গল দেখা যায়, তাকে, যেটা অরীয় ভাবে বিন্যস্ত থাকে, তাকে আমরা ল্যামেলি বা গিল বলছি। স্টাইপ কি, যে বেলন আকৃতির যে ওই যে মোটা যে গোল অংশটা, যাকে এটা, সেটাকে আমরা বলছি স্টাইপ বা বলয়, যেটা বলয় বা অ্যানিউলাস আমরা বলা হয়ে থাকে। এবারে কেন্দ্রে প্যাপিওলাস বলা থাকে, যেটা মজ্জা বা তাকে আমরা মেডেলাও বলতে পারি। এবারে যে তিন প্রকার জনন দেখা যায়, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস, এই তিন প্রকার জনন দেখা যায়। যে এখানে কি হচ্ছে, যে এই জননের স্ট্রেন প্লাস এবং মাইনাস হাইফি গুলো, এই দুটো, যে এটা প্লাস মাইনাস না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে দুটো গ্যামিট যখন কাছাকাছি আসে তাদের কি হয়, প্রোটোপ্লাজম সংগঠন অর্থাৎ সংযুক্ত হয়, কম্বাইন করে যায়, তাকে আমরা বলছি সোমোটোগ্যামি। তাহলে সোমোটোগ্যামি কি, যখন দুটো গ্যামেট যখন পাশাপাশি আসে তাদের প্রোটোপ্লাজম সংযুক্ত হয়ে সোমোটোগ্যামি তৈরি হয়। এই প্রক্রিয়াকে আমরা তিনটি পর্যায়ে দেখবো, একটা হচ্ছে প্লাজমোগ্যামি, সেকেন্ডটা হচ্ছে ক্যারিওগ্যামি, নেক্সটটা হচ্ছে মিওসিস। প্লাজমোগ্যামি কি, যে বিপরীত যৌন বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি মনোক্যারিওটিক হাইফি যখন পাশাপাশি আসে অর্থাৎ সংস্পর্শে আসলে এদের কি হয়, যে কন্ট্যাক্ট ওয়াল দ্রবীভূত হয়ে হাইফির প্রোটোপ্লাজম মিলিত হয়ে দুটো নিউক্লিয়াস কি করে, একত্রিত হয়। এই পদ্ধতিকে আমরা একটু আগে জেনেছি ডাইক্যারিওটাইজেশন বলা হয়। এই ডাইক্যারিওটাইজেশন ফলে দ্বি নিউক্লিয়াস অর্থাৎ বাই নিউক্লিয়াস তৈরি হয়, N+N ফিশন হয়, যেটাকে আমরা মাইসেলিয়াম, ডাইক্যারিওটিক মাইসেলিয়াম সৃষ্টি হয়। এই ধরনের মাইসেলিয়ামকে আমরা বলছি সেকেন্ডারি মাইসেলিয়াম। তো আগের মতোই আছে সমস্ত কিছু। তো এরা কি করে, আবার বিভাজিত হয়ে ফ্রুট বডি তৈরি করে, যেগুলো কি করে, বিভিন্ন ধরনের যে আর্দ্র ছত্রাক কি করে, মৃত্তিকা থেকে কি করে মাইক্রোনিউট্রিয়েন্ট সংগ্রহ করে ফ্রুট বডি তৈরি করে, তাকে আমরা বলছি বোতাম বা বাটন। মানে বাটনের মতো অনেকটা গোল হয়ে যায় দেখতে। প্রাথমিক অবস্থায় বাটনগুলি মৃত্তিকার তলদেশে দ্রুতভাবে বিভাজিত হয়, তাকে ফলদেহ বা বেসিডিও কার্প বলা হয়। তাহলে প্লাজমোগ্যামি ঠিক আগের মতোই হচ্ছে, যে ডাইক্যারিওটাইজেশন করছে, তারপরে দ্বি নিউক্লিয়াস যুক্ত হচ্ছে, সেকেন্ডারি মাইসেলিয়াম বলছি, সেখান থেকে ফ্রুট বডি তৈরি হচ্ছে, তারপরে এগুলো কি হয়, দ্রুত বিভাজিত হয়ে ফলদেহ বা বেসিডিও কার্প গঠন করে। এটা ছিল প্লাজমোগ্যামি। দেন ক্যারিওগ্যামিতে কি হচ্ছে, যে বেসিডিও যে কার্প রয়েছে সেগুলো কি, অপরিণত বেসিডিয়ামের মধ্যে দুটো গ্যামেটের মিলনের ফলে যেটা সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলছি ক্যারিওগ্যামি। যেমন দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে দুটো জাইগোট সৃষ্টি করছে, মিওসিস সৃষ্টি করছে, যেমন ক্যারিওগ্যামি ঠিক পরেই মিওসিস সম্পূর্ণ হয়। যেমন চারটে হ্যাপ্লয়েড এন নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে, আমরা তো জানি যে মিওসিস কিভাবে হয়। বা এই সময় কি হয়, বেসিডিয়ামের অগ্রপ্রান্তে স্টেরিগমাটা এক বচনের স্টেরিগমা চারটি ক্ষুদ্র বৃত্ত বা দণ্ডের মতো দেখতে লাগে। তো এদের অগ্রপ্রান্তে কি হচ্ছে, স্ফীত হয়ে যায় তখন। আর বেসিডিয়ামের মাধ্যমে, এটা একটা স্ট্রাকচার থাকলে আরো হয়তো ছবি এঁকে বোঝালে হয়তো আরো ভালো বুঝতে পারতে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এগুলো শুধুমাত্র জেনে রাখো যে কি হচ্ছে। তো চারটি স্টেরিগমাটার মধ্যে অগ্রভাগে যে চারটি হ্যাপ্লয়েড বেসিডিও রেণু বা বেসিডিও স্পোর তৈরি হচ্ছে, সেগুলো কি হয়, অনুকূল পরিবেশ পেলে এই বেসিডিও স্পোর গুলো অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড বা মনোক্যারিওটিক মাইসেলিয়াম গঠন করে। যেমন অ্যাগারাস ক্যাম্পেস্ট্রিস প্রজাতির চারটি বেসিডিও রেণু গঠন করে, একে এ বেসিপোরাস দুটি বেসিডিও রেণু গঠন করে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়।
তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা, যেখানে প্রোটিস্টা আর ফানজাইয়ের সম্পর্কে পড়িয়েছি। তো নেক্সট ক্লাসে অ্যানিমিলিয়া, প্ল্যান্টি আর কিছু ভাইরাসের সম্পর্কে বা লাইকেনের সম্পর্কে পড়াবো। তো ক্লাসটা কেমন ছিল সবাই একটু কমেন্ট করে জানাবে। আর আর আগের লেকচারগুলো না দেখে থাকলে আগের লেকচারগুলো দেখবে এবং নোটস করবে খাতায়। এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়িয়েছে যেগুলো তোমাদের কাজে লাগে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।